আজকের আলোচনার বিষয় পদাবলীর কবি চণ্ডীদাস। যেহেতু চণ্ডীদাস নিয়ে বিতর্ক রয়েছে এবং 4 জন চণ্ডীদাসের অস্তিত্ব পাওয়া যায়, তো সেক্ষেত্রে বিতর্ক জায়গা এড়িয়ে আমরা যেটা সিলেবাসে রয়েছে যে চণ্ডীদাস, সেই পদাবলী চণ্ডীদাস সম্পর্কে আজকে আলোচনা করছি। দেখুন, আবির্ভাব অর্থাৎ আবির্ভাব কাল নিয়ে আমরা জেনে নেব যে চৈতন্য পূর্বযুগের কবি, তাই কবির পদে চৈতন্য দেবের নামোল্লেখ নেই। স্বাভাবিক বিষয় যে জন্মগ্রহণ যদি পরে করতেন তাহলে হতো। তো যাই হোক, যেহেতু তার আগে, তাই তিনি চৈতন্য পূর্বযুগের কবি। চণ্ডীদাস আনুমানিক 1417 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং পঞ্চদশ শতকে কবির আবির্ভাব। যদি বলা হয় যে তিনি কোন শতকের কবি, তাহলে অবশ্যই বলতে হবে চোখ কান বন্ধ করে যে পঞ্চদশ শতকের কবি। তবে কবি বিদ্যাপতির সমসাময়িক কবি ছিলেন, যেহেতু আরেকজন কবি এই বিদ্যাপতি, তিনিও কিন্তু চৈতন্য পূর্বযুগের কবি এবং এটা নিয়ে প্রশ্ন হয় যে তিনি কোন যুগের কবি। তবে জন্মসাল নিয়ে বিতর্ক রয়েছে। কবির জন্ম মানে কার মতে? রামগতি ন্যায়রত্নের মতে কবির জন্ম হয়েছিল 1340 শকে। তবে সম্প্রকাশ পত্রিকা থেকে জানা যায় যে চণ্ডীদাস 1339 শকে জন্মগ্রহণ এবং 1399 শকে মৃত্যু হয়। তাহলে মোটামুটি আমরা একটু আবির্ভাবকাল সম্পর্কে একটু ধারণা পেলাম যে তিনি কিন্তু চৈতন্য পূর্বযুগের কবি, জন্মগ্রহণ করছেন 1417 খ্রিস্টাব্দে এবং তিনি পঞ্চদশ শতকের কবি, আর তিনি বিদ্যাপতির সমসাময়িক। ভীষণ ইম্পর্টেন্ট তত্ত্ব এগুলো। এরপর জন্ম অর্থাৎ জন্মস্থান নিয়ে কবির জন্ম এ নিয়েও বিতর্ক রয়েছে। দুটো স্থান পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে যেটা সব থেকে বেশি মানুষ মেনে নিচ্ছে যে কবির জন্ম বীরভূম জেলার শাকুলিপুর থানার অন্তর্গত নানুর বা নান্নুর। এর সমর্থক বেশি, কারণ এখানে বেশি মানুষ এটাকে সাপোর্ট করছেন। আর মতান্তরে বাঁকুড়া জেলার ছাতনা। আর এই দলের সমর্থকরা হলেন কে? শ্রীযুত সত্যকিঙ্কর সুহানা, রায় বাহাদুর, শ্রীযুত যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি এবং মতিলাল দাস। এই মহাশয়রা এরা বলছেন যে কবির জন্মস্থান হচ্ছে বাঁকুড়া জেলা ছাতনা। আর বাকি কিন্তু বেশিরভাগ মানুষই এই করছেন যে এই শাকুলি থানার অন্তর্গত নানুর। কবির পিতার সম্পর্কে একটু আমরা দেখে নিই। কবির পিতার নাম হচ্ছে দুর্গাদাস বাগচি। তবে চণ্ডীদাসের পিতা ও মাতার নাম যথাক্রমে নিত্যরঞ্জন এবং বিন্দুবাসিনী বলে উল্লেখ করেছেন মতিলাল দাস। উনি কিন্তু এই মতিলাল দাস হচ্ছে চণ্ডীদাসকে নিয়ে কাজ করেছেন। ভাইয়ের নাম নকুল নামে তার একটি ভাইয়ের নাম পাওয়া যাচ্ছে, নকুল। উপাধি ভীষণ ইম্পর্টেন্ট। কবি তাপস এই উপাধি দিচ্ছেন চণ্ডীদাসকে ডক্টর শঙ্করী প্রসাদ বসু। তারপর রসপদ্মের অলি এটা দিচ্ছেন জ্ঞানদাস। বলছেন যেহেতু জ্ঞানদাস হচ্ছে আমাদের জানি যে চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হয়, এই জ্ঞানদাস কবিকে দিচ্ছেন। চণ্ডে মাতাল এটা কবির একটি উপাধি, কারণ বাল্যকালে কবি একটি দ্রব্যের প্রতি আসক্তি ছিলেন। তামাক তার অতি প্রিয় ছিল এবং এই জন্য তিনি গ্রামবাসীদের কাছে চণ্ডে মাতাল উপাধি পাচ্ছেন। শুধু তাই নয়, অনুভব সিদ্ধ আধ্যাত্মিক কবিও নামে পরিচিত। তারপর বাঙালি প্রাণলোকের ক্রান্তদর্শী কবিও নামে পরিচিত। শুধু বিশেষ আরও কিছু নাম পাচ্ছি, তাকে কোন কোন যখন বিশেষ নাম হিসেবে পাওয়া যাচ্ছে মরমিয়া কবি, ব্যঞ্জনা কবি, মিষ্টিক কবি। কবি তাপস তো অলরেডি বলে দিলাম, বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হচ্ছে। শ্রেষ্ঠত্ব একটু দেখে নিই, তিনি কোন কোন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করছেন। চণ্ডীদাস পূর্বরাগ, আক্ষেপণরাগ, নিবেদন পর্যায়ের পদে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করছে। পরীক্ষাটা দিয়ে থাকে যে কে কোন পর্যায়ে শ্রেষ্ঠত্ব পদ অর্জন করছেন। এই মুহূর্তে যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্য তো ভীষণ এটা ইম্পর্টেন্ট, আর যারা চাকরির জন্য দিচ্ছেন তাদের জন্য এই সব প্রশ্নগুলো হয়তো কখনো কখনো দিয়ে থাকে। তারপরে উপাসক, তিনি কিন্তু বাসুলী দেবী বা বিশালাক্ষী দেবীর উপাসক ছিলেন। সাধন সঙ্গিনী নাম, এ নিয়েও একটু বিতর্ক রয়েছে। কি রামী বা রামমণি নামে এক রজকন্যা তার সাধন সঙ্গিনী ছিলেন এবং তাদের প্রেম কথা জনশ্রুতিতে প্রচারিত। এবং এই রামের নাম নিয়ে একটু বিতর্ক রয়েছে। জগদন্দু ভদ্রের মতে তার নাম হচ্ছে রামতারা, আর নরহরি সরকারের মতে তারা ধুবনী। তবে গৌড়েশ্বরের নবাব বেগম চণ্ডীদাসের প্রতি মুগ্ধ হয়ে যান। এই দুটো জিনিস পাওয়া যায়। তাহলে রামী একটি পাওয়া যাচ্ছে, আরেকটি হচ্ছে গৌড়েশ্বরের যে নবাব বের স্ত্রী মানে বেগম, তারও একটা পাওয়া যাচ্ছে, যে দুজন আসলে তার সাধন সঙ্গিনী। পরবর্তীকালে তার মৃত্যু নিয়ে অনেক বিতর্ক রয়েছে যে এই নবাবের যেহেতু বেগমের প্রতি আসক্ত হয়েছিল, বেগম তার প্রতি আসক্ত হয়েছিল বলে নাকি তাকে হাতি চাপা দিয়ে মেরেছে। এইরকম অনেক মৃত্যু নিয়ে অনেক বিতর্ক রয়েছে। যাই হোক, সেগুলো আমাদের আলোচনার বিষয় নয়। চণ্ডীদাস বিতর্ক একটু আমরা দেখে নেব। মোট 4 জন চণ্ডীদাসের কথা জানাচ্ছে এবং বিতর্কটি কেন, শ্রীকৃষ্ণ কার্টুন কারা কারা 4 জন একটু দেখে নিই। প্রথমজন হচ্ছে দেখুন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস, তার আবির্ভাব প্রাক চৈতন্য যুগ। আরেকজন হচ্ছে সর্বোত্তম পদ রচয়িতা দ্বিজ চণ্ডীদাস, আবির্ভাব প্রাক চৈতন্য যুগ। আরেকজন হচ্ছে পালাগান রচয়িতা দীন চণ্ডীদাস, তার আবির্ভাব হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। আর একজন হচ্ছে সহজিয়া চণ্ডীদাস, যার আবির্ভাব হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। তাহলে আমরা একটু দেখে নিলাম যে কার কোন সময়কালে আবির্ভাব হয়েছে।
তবে শ্রীকৃষ্ণ কীর্তন আবির্ভাবের পর কিন্তু এই চণ্ডীদাস নিয়ে বিতর্কের জন্ম হয়। ভাবশিষ্য চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন জ্ঞানদাস, পরীক্ষায় দিয়ে থাকে। প্রথম আলোচনা চণ্ডীদাস সম্পর্কে প্রথম বিস্তারিত আলোচনা করেছেন রামগতি ন্যায়রত্ন, ভীষণ ইম্পর্টেন্ট। মৃত্যু আনুমানিক 1478 খ্রিস্টাব্দে, 62 বছর বয়সে চণ্ডীদাস মারা যাচ্ছেন। তবে চণ্ডীদাস নামকরণ নিয়েও একটু প্রবাদ রয়েছে, কথা শোনা যায় যে দেবীর প্রসাদে পুত্র দীর্ঘায়ু ও খ্যাতি সম্পন্ন হবে এই ভেবে তার পিতা বোধহয় পুত্রের নাম চণ্ডীদাস রাখেন। চণ্ডীদাস নামাঙ্কিত পদের সংখ্যা প্রায় 1100টি এবং তার নামে রাসলীলার পদ পাওয়া যাচ্ছে 71টি। আমরা আরও জিনিস জেনে নিই। ছন্দ। চণ্ডীদাসের পদের প্রধান ছন্দ হচ্ছে পয়ার, আর ভক্তিস্ত্রোত এবং চণ্ডীদাসের আধ্যাত্মিক পদগুলিকে ভক্তিস্ত্রোত বলা হয়। তাহলে এবার একটু জেনে রাখা ভালো, জেনে রেখো কি যে চণ্ডীদাসের রাধা যেন গৌর লীলারই পূর্বাভাস। চণ্ডীর সঙ্গে বিদ্যাপতির সঙ্গে চণ্ডীদাসের যে সাক্ষাৎ হয়েছিল তা ভাব সম্মেলন নামে খ্যাত। এটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, কখনো কখনো পরীক্ষা দিয়ে থাকতে পারে যে বিদ্যাপতির সঙ্গে যে চণ্ডীদাসের সাক্ষাৎ হয়েছিল সেটা কী নামে খ্যাত। এবার চণ্ডীদাস সম্পর্কে যারা আলোচনা করেছেন, যেমন 1858 খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্রের বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় প্রকাশিত বঙ্গভাষার উৎপত্তি প্রবন্ধে অর্থাৎ বিদ্যাপতির সম্পর্কে আলোচনা করছেন। তারপর ন্যায়রত্ন এখানে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব এটি হবে। আর 1873 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যান্টিকুয়ারি পত্রিকায় জন বিমস তার বৈষ্ণবা পোয়েটস অফ বেঙ্গল প্রবন্ধে চণ্ডীদাস সম্পর্কে আলোচনা করেছেন। 1288 বঙ্গাব্দে ভারতী পত্রিকায় ফাল্গুন সংখ্যায় চণ্ডীদাস ও বিদ্যাপতি নামক প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাস সম্পর্কে আলোচনা করেছেন। তবে চণ্ডীদাস সম্পর্কিত গ্রন্থ, চণ্ডীদাসকে নিয়ে কে কী প্রবন্ধ বা প্রবন্ধ গ্রন্থ লিখেছেন, দেখুন চণ্ডীদাস ও বিদ্যাপতি, এটি রবীন্দ্রনাথ ঠাকুর। এইগুলো কেন আলোচনা করছি, একটাই কারণ, কখনো কখনো এইরকম প্রবন্ধ তুলে দিয়ে বলে থাকে যে এটা রচয়িতাকে বা এটা কে লিখেছেন। তারপরে চণ্ডীদাস সমস্যা বঙ্গাব্দ উল্লেখ করলাম না, সুকুমার সেন। তারপর দীন চণ্ডীদাসের পদাবলী শ্রী মনীন্দ্র মোহন বসু। তারপর চণ্ডীদাসের পদাবলী শ্রী বিমান বিহারী মজুমদার। চণ্ডীদাস ও শ্রীকৃষ্ণ কীর্তন ডক্টর কৃষ্ণপদ গোস্বামী। চণ্ডীদাস চরিত, চণ্ডীদাসের জীবনী বিষয়ক রচনা, এটি রচনা করছেন কৃষ্ণপ্রসাদ সেন এবং যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি 1344 বঙ্গাব্দে প্রবাসী কার্যালয় থেকে এটি প্রকাশ করছেন। তারপরে চণ্ডীদাস চরিতম, এই যে উদয় সেন। তারপর চণ্ডীদাস বিদ্যাপতি শ্রী রসিক মোহন বিদ্যাভূষণ। চণ্ডীদাস পদাবলী শ্রী হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ও শ্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় সম্পাদিত। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, কারণ কখনো হয়তো এই প্রবন্ধটি তুলে দিয়ে বললো এটি কার লেখা। এবার সমালোচকদের চোখে কারা কি বলছেন একটু দেখে নিই। তিনি 1 ছত্র লেখেন ও 10 ছত্র পাঠকদের দিয়া লিখায় লন। রবীন্দ্রনাথ ঠাকুর এটি বলছেন। তিনি সর্বাঙ্গীনভাবে আধ্যাত্মিক কবি, এটা বলছেন ডক্টর শঙ্করী প্রসাদ বসু। এই শঙ্করী প্রসাদ বসুর একটি বিখ্যাত বই আছে মধ্যযুগের কবি ও কাব্য, আপনারা বইটি দেখতে পারেন এবং বইটি পারলে সংগ্রহ করে নিতে পারেন। 4 জন যে পদকর্তা ছাড়া আরও পদকর্তা আলোচনা করা হয়েছে, তবে 4 জন পদকর্তা খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপণরাগ ও আক্ষেপণরাগের সর্বস্ব চণ্ডীদাস, শঙ্করী প্রসাদই বলছেন। চণ্ডীদাস কবি তাপস, ডক্টর শঙ্করী প্রসাদ বসু। চণ্ডীদাস মধ্যযুগে খাঁটি বাঙালি কবি ও বাংলা কবি ভাষার আবিষ্কর্তা, ডক্টর শঙ্করী প্রসাদ বসু বলছেন। চণ্ডীদাস বাংলা ভাষায় লিখে আছেন এবং বাঙালির ভাষা। মুকুন্দরাম খাঁটি বাঙালি কবি, চণ্ডীদাসও তাই, ডক্টর শঙ্করী প্রসাদ বসু। তারপরে বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি, এটি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। তারপরে চণ্ডীদাসে সুখ বড় ক্ষণস্থায়ী, আর সেই ক্ষণস্থায়ী সুখের স্মৃতিমাখা অধ্যায় রসদগার, ডক্টর শঙ্করী প্রসাদ বসু। আর আরেকটা জিনিস দেখিনি, চণ্ডীদাসে সুখ এটি পড়লাম। চণ্ডীদাসের কবিতা সায়াহ্ন সমীরণের দীর্ঘ, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। চণ্ডীদাসের পদ ও পর্যায়, চণ্ডীদাসের বিভিন্ন পর্যায়পদ, এগুলো নিয়ে কোনো ভুলের কোনো জায়গায় নেই। পূর্বরাগ পর্যায়ের বিখ্যাত কয়েকটি পদ রাখা হয়েছে, দেখুন সইকে বা শুনাইল শ্যামনা, এটি একটু দেখতে পারেন। তারপরে রাধার কি হইল অন্তরে ব্যথা, এগুলো কিন্তু তার পূর্বরাগ পর্যায়। তারপরে ঘরে বাহিরে দণ্ড শতবার, তিলে তিলে আইসে যায়। তারপরে একে কুলবর্তী ধ্বনি তা হেসে অবলা, এগুলো কিন্তু তার বিখ্যাত পদ। এগুলো পদ তুলে তুলে পিএসসিতে কিন্তু প্রশ্ন হয়, শুধু তাই না এসএসসিতেও হয়। তারপরে কাহারে কহিব মনের মরম। এরপরে হচ্ছে রূপানুরাগ বা রূপোল্লাস পর্যায়ের পদ, দেখুন কানর কুসুম যিনি কালিয়া বরণখানি, এগুলো কিন্তু সেরকমভাবে নেই, একটা দুটো পদই পাওয়া যাচ্ছে, কিন্তু তার পূর্বরাগের পদই তিনি বিখ্যাত। তারপরে আরও পদ আছে রসদগার পর্যায়ে, দেখুন পরাণ বন্ধুকে স্বপনে দেখিনু। তারপরে অভিসার, এঘোর রজনী মেঘের ঘটা কেমনে আইলো বটে।
আঙ্গিনার মাঝে বধুয়া ভিজিয়া আছে দেখিয়া পরাণ ফাটে। বিখ্যাত সই কি আর বলিব তোরে, তারপরে ঘরে গুরুজন ননদি দারুণ, তারপরে বধূর প্রীতি আরতি দেখে, এগুলো তার বিখ্যাত পদ। আক্ষেপণের আগের পর্যায়ের পদ দেখি, কি মোহিনী জানো বধূ কি মোহিনী জানো, তারপরে ঘর কহিনু বাহির, বাহির কহিনু ঘর, রাতি কহিনু দিবস, দিবসে কহিনু রাতে, তারপরে কোন বিধি শিরোজুলি স্রোতের শৈলী, বধূ যদি তুমি মোরে নিদারুণ হও, তারপরে যত নিবারিয়ে চাই নিবারো না যায় রে, তারপরে কালো জল ঢালিতে সই কালা পড়ে মনে, বধূ কি আর বলিব তোর। মানে এগুলো হচ্ছে তার বিখ্যাত আক্ষেপণের আগ পর্যায়ের পদ। দের কিছু কিছু লাইন এখানে উপস্থাপন করা হয়েছে। তারপরে প্রীতি সুখের সায়দ দেখিয়া নাইতে নামিলাম তাই, তারপরে কি বুকে ব্যথা, কি বুকে দারুণ ব্যথা, তারপরে সইকে বলে প্রীতি ভালো, তারপরে প্রীতি কি রীতিমূলত, এগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু পদ। এরপর হচ্ছে প্রেম বৈচিত্র্য পর্যায়ের পদ। এমন প্রীতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি, তারপরে দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ ভাবিয়া আধুতিল না দেখিলে যাই যেমন। এগুলো মোটামুটি যারা পড়াশোনা করেছেন তারা তো জানেন, এগুলো আমরা কতবার পড়েছি। নিবেদন পর্যায়টা দেখে নিই, বধূ কি আর বলিব আমি, তারপরে তোমার চরণে আমার পরাণে, তারপরে নিবেদন শুনো শুনো বিনোদ নাগর, তারপরে বধূ তুমি সে পরশমণি হে, তারপরে বধূ তুমি সে আমার প্রাণ, তারপরে কলঙ্কিনী বলিয়া ডাকে সব লোকে, সতী বা অসতী তোমাতে বিদিত, তারপরে জবিতে তোমার নাম বংশীধারী অনুপম, এরকম পর্যায়ের পদ। এবার মাতুর পর্যায়ে শ্যাম সুখ পাখি সুন্দর নিরখী, তারপরে বিরহ কাতরা বিনোদিনী রায়, তারপরে ধিক ধিক তোরে রে কালী। এগুলো আমি বাকিটা পড়ছি না, আপনারা দেখে নিতে পারেন। চণ্ডীদাস ভনে মনের বেদনে কহিতে পরাণ ফাটে, ধিক 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 নিঠুর কালিয়া, তারপরে কি আর কহিব মনের বেদনা, তারপরে রায়ের দশা সখীর মুখে, এখনই আসিছি মথুরা হতে, তারপরে ললিতার কথা শুনিয়ে হাসি হাসি বিনোদিনী। আমি সবগুলো পড়ছি না, পুরো লাইনগুলো। শুনিয়া রায়ের কথা ললিতা চম্পলাতা। এবার ভাবোল্লাস পর্যায়ের পদ। বহুদিন পরে বধূ আইলে, দেখা না হইতো পরাণ গেলে, তারপরে দুঃখিনী দিন দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো। ভালো বিখ্যাত বিখ্যাত পদগুলো এখানে আলোচনা করা হচ্ছে, আরও তো অনেক লিখেছেন তার মধ্যে। তারপরে এসব দুঃখ গেল হে দূরে, তারপরে মলয় পবন বহুক মন্দ, তারপরে সই জানি কুদিন সুদিন ভেলো, তারপরে বংশী শিক্ষা ও নৃত্য শিক্ষামূলক পদ তার খুব একটা বেশি পাওয়া যায় না, তো একটি পাওয়া গেছে। আজুকে গো মুরলি বাজায়, তারপরে মান পর্যায় পদ। বন্ধুর লাগিয়া সেজো বিছাইনু, তারপরে পদ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে, তারপরে সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙ্গিনিয়া দিয়া, তারপরে যাহার লাগিয়া সব ত্যাগেনু। মোটামুটি আজকের এই ছিল আলোচনাটি একটু দীর্ঘ হয়ে গেছে, কারণ অনেক বিষয় এখানে রাখা হয়েছে এই কারণে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করুন। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দু একটি ব্যতিক্রম যে জায়গাগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি, যে কোথায় কি একটু ভুল হয়েছে সেই ভুল সংশোধনগুলো এখানে জানিয়ে দিচ্ছি। অনেক ক্ষেত্রে অনেকেই হয়তো ভাবেন যেগুলোতে দ্বিমত তৈরি হতো, একদমই দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। আমি জানিয়ে দিচ্ছি এবং আপনাদের কনফিউশনগুলো দূর করব। এবং আপনাদের যদি কোনো দ্বিমত বা কোনো কনফিউশন থাকে জানাবেন, অবশ্যই আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব। এবং আমার ডেসক্রিপশন লিঙ্কে যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে এসে জয়েন হন এবং যত ধরনের কনফিউশন সেগুলো দূর করা আমি চেষ্টা করব। তো যাই হোক, এই ছিল আজকের আলোচনা, এখানে শেষ করছি। ধন্যবাদ।